আমরা এই মুহূর্তে সবথেকে বেশি চর্চার যে বিষয়টি, সেই বিষয়টি হচ্ছে অবশ্যই এসআইআর। আর এই এসআইআর নিয়ে হাজারো রকমের প্রশ্ন অনেকের মনেই ঘুরে বেড়াচ্ছে। কেন? কারণ 9 ডিসেম্বর ভোটার লিস্টের খসড়া তালিকা প্রকাশ করবে নির্বাচন কমিশন। আর সেখানেই তো প্রশ্ন হচ্ছে এই তালিকায় কাদের নাম থাকবে, কাদের নাম বাদ পড়বে। আমি সরাসরি চলে যাবো, নিউজ রুম থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি সিজার মন্ডল রয়েছেন, আমি সিজারের কাছে চলে যাবো। সিজার, এই বিষয়টা একটু স্পষ্ট হওয়া দরকার যে তালিকায় কাদের নাম থাকবে, কাদের নাম বাদ যাবে, আর যাদের নাম বাদ যাবে তারাই বা পরবর্তীতে কি করবে? দেখো, কমিশনের তরফ থেকে এর আগে যখন এই এসআইআর প্রক্রিয়া শুরু হয় তখনই স্পষ্ট করে দেওয়া হয়েছিল যে 4 নভেম্বর থেকে 4 ডিসেম্বর এনুমারেশন ফর্ম দেওয়া এবং সেই এনুমারেশন ফর্ম জমা নেওয়ার যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়া চলবে। এরপরে 9 ডিসেম্বর প্রকাশিত হবে খসড়া ভোটার তালিকা এবং সেই হিসেব অনুসারে, যেটা কমিশনের নির্দেশ অনুসারে, কমিশন থেকে আমরা যেটা জানতে পারছি, যারা এনুমারেশন ফর্ম ফিল আপ করবেন তাদের সবারই নাম থাকবে এই খসড়া তালিকায়। তাহলে কাদের নাম বাদ যাবে? যখন বিএলওরা গিয়ে কোনো বাড়িতে দেখবেন যে 2025-এর ভোটার তালিকায় কোনো ব্যক্তির নাম ছিল, কিন্তু পরবর্তীতে বাড়ি বাড়ি যে উদ্দেশ্যে বাড়ি বাড়ি এনুমারেশন ফর্ম দেওয়ার পদ্ধতি চালু করা হয়েছে, বাড়িতে গিয়ে তারা যখন দেখতে পাবেন যে সেখানে কোনোভাবে সেই ব্যক্তি মৃত, তার মৃত্যু হয়েছে, সঙ্গে সঙ্গে বিএলও কিন্তু সেটাকে মার্ক করবেন, অর্থাৎ সেখানেই কিন্তু ডিলিট করা হবে মৃত ভোটারদের। এছাড়া কাদের নাম বাদ যাবে? 2025-এর নাম লিস্টে নাম রয়েছে, অথচ বাড়ি বাড়ি গিয়ে তাকে খুঁজে পাওয়া গেল না, অর্থাৎ এনুমারেশন ফর্ম তাকে দেওয়া গেল না। এটা দুটো কারণে হতে পারে। এক হতে পারে তিনি সপরিবারে বাইরে, সেক্ষেত্রে বহু ক্ষেত্রেই দেখা যাচ্ছে যে তারা প্রতিবেশীদের সাহায্যে সেই বিএলওকে ফোনে জানাচ্ছেন তাদের অবস্থানের কথা, তারা অন্য কোনোভাবে যোগাযোগের চেষ্টা করছেন। কিন্তু যারা অনুপ্রবেশকারী, যে ছবিটা আমরা হাকিমপুর সীমান্তে দেখতে পাচ্ছি, যে দলে দলে অনুপ্রবেশকারী তারা পালিয়ে যাচ্ছেন, তাদের বিভিন্ন যে এখানে ডেরা, সেই ডেরাগুলো ছেড়ে তারা চলে যাচ্ছেন, তাদের নাম কিন্তু বাদ যাবে। কারণ তারা ভোটার লিস্টে 2025-এ নাম থাকলেও তারা চলে যাচ্ছেন এবং তারা কিন্তু এই এনুমারেশন ফর্ম ফিল আপ করছেন না, এদের নাম বাদ যাবে। এবং সেই জায়গায় দাঁড়িয়ে আরেকটা সম্ভাবনা রয়েছে কাদের নাম বাদ যাওয়ার, যাদের ডবল এন্ট্রি আছে। ইচ্ছাকৃতভাবে বা অনিচ্ছাকৃতভাবে দেখা যায় একই কেন্দ্রে বা দুটো আলাদা কেন্দ্রে একই ব্যক্তির নাম রয়েছে। সবথেকে বেশি এটা প্রবণতা দেখা যায় বিয়ের সময় মেয়েদের ক্ষেত্রে। বিয়ের আগে এক জায়গায় নাম রয়েছে, সেই নামটা রয়ে গেল, বিয়ের পরে তিনি যখন গেলেন সেখানেও আরেকবার তার নাম উঠল। সেই জায়গায় দাঁড়িয়ে কমিশন পরিষ্কারভাবে বলে দিয়েছে, যদি কেউ দুটো এনুমারেশন ফর্ম ফিল আপ করেন একই ব্যক্তি, তাহলে সেটা কিন্তু আইনত দণ্ডনীয় অপরাধ এবং সেক্ষেত্রে সেটা মেনে চললে তাহলে সেই ব্যক্তির দুটো এনুমারেশন ফর্ম দেওয়া হবে বিএলওদের, কিন্তু সেই ফর্ম সেই ব্যক্তি নেবেন না। তিনি বলবেন যে আমার এখানে ভোটার একটা জায়গায়, তাহলে ডাবল এন্ট্রি যেটা রয়েছে সেই ডাবল এন্ট্রিটা বাদ যাবে। এই নামগুলো বাদ যাওয়ার পরে যে খসড়া ভোটার তালিকা, সেই খসড়া ভোটার তালিকার যাদের ম্যাপিংয়ে নাম পাওয়া যাবে তাদের এর পরবর্তীতে কিছু করতে হবে না। অর্থাৎ 2002-এ যাদের নাম ছিল বা 2002-এ তার বাবা তার দাদু যাদের নাম ছিল, অর্থাৎ ম্যাপিংয়ের আওতায় যারা পড়লেন তাদের কিছু করতে হবে না। কিন্তু তার বাইরে যারা রয়েছেন তাদেরকে হিয়ারিংয়ে ডাকা হবে এবং সেই হিয়ারিং বিএলওর মাধ্যমেই সেই সংশ্লিষ্ট ভোটার বা সংশ্লিষ্ট ব্যক্তি জানতে পারবেন তার কবে ইআরওর কাছে হিয়ারিং রয়েছে এবং কি কি নথি তাকে জমা দিতে হবে। একেবারে সিজার, তুমি আমাদের সঙ্গে থাকো, আমরা অন্তত এই বিষয়টা সিজারের মাধ্যমে পরিষ্কার হওয়া সম্ভব হলো শুভজিৎ, যে নাম থাকলে কি হবে, নাম না থাকলে তারা কি করবেন, এই পুরো বিষয়টা স্পষ্ট হলো, তাই তো? আমরা একবার ওয়ালে পুরো দেখিয়ে দেই, বিগ ওয়ালে ভালো করে দেখবেন, ইনফরমেশন দিচ্ছি আমরা। খসড়ায় কাদের নাম থাকবে, এনুমারেশন ফর্ম জমা দিলেই আপনার নাম থাকছে। এনুমারেশন ফর্ম আপনি জমা দিচ্ছেন, আপনি 2002 ভোটার লিস্টে আপনার নাম ছিল, চিন্তার কোনো কারণ নেই, আপনার নাম খসড়ায় থাকছে। শুনানিতে কাদের ডাকা হবে, যে কথা সিজার বলছিল যে শুনানিতে কাদের ডাকা হতে পারে, আমরা যে তথ্যগুলো পেয়েছি এখনো কমিশন মারফত, সেই তথ্যগুলো আপনাদেরকে দেখাবো। ধরুন এমন হতে পারে যে আমি এবং মধুকল্পিতা, আমাদের দুজনের কারণ দামি ভোটার তালিকায় 2002-এ ছিল না, আমরা পরবর্তী সময় সংযোজন করেছি, মানে 2025-এ ছিল কিন্তু 2-এ ছিল না। সেক্ষেত্রে আমাদের বাবা মা দাদু ঠাকুমা কাকা কাকি কারোর নাম যদি থাকে তাহলে কিন্তু আমাদেরকে আর ডাকা হবে না। ফর্মের তথ্য এবং কমিশনের তথ্য অমিল হলে তখন সেক্ষেত্রে ডাকা হতে পারে। এবং 2002-এ যদি নিজের নাম না থাকে বা 2002-এ বাবা মা ঠাকুরদার নাম যদি না থাকে, সেক্ষেত্রে একটা ডাকার সম্ভাবনা থাকছে। আর কি কি তথ্য রয়েছে শুভজিৎ? আমরা একবার দেখে নেই যে কাদের নাম বাদ যাবে।
মৃত যারা ভোটার রয়েছেন অবশ্যই তাদের নাম বাদ যাবে। ডাবল এন্ট্রি ভোটার যারা, দু জায়গার নাম, তাদের নাম বাদ যাবে। যাদের ঠিকানায় পাওয়া যায়নি, অর্থাৎ গিয়েছিলেন হয়তো বাড়িতে বিএলও কিন্তু তাদেরকে পাওয়া যায়নি, তাদের নামটা বাদ যাওয়ার সম্ভাবনা থাকছে। তাহলে আমরা বিগ ওয়ালের মাধ্যমে সেই তথ্যগুলোই তুলে ধরলাম এই মুহূর্তে প্রত্যেকের কাছে, যে কাদের কাদের নাম আরো একবার দেখাই। এই যে খসড়া, সেই খসড়ায় কাদের নাম থাকছে, কাদের নাম না থাকছে, সেই সমস্ত বিষয়গুলো আরো একবার দেখাই। একদম খসড়ায় যা কাদের নাম থাকছে, এনুমারেশন ফর্ম জমা দিলে আপনার নাম খসড়ায় থাকছে। আপনার নাম যদি 2002 থেকে থাকে, আপনি নিশ্চিন্তে থাকুন, বিন্দুমাত্র চিন্তা করবেন না, আপনার নাম কিন্তু খসড়ায় চলে আসবে। তাহলে শুনানিতে কাদেরকে ডাকা হতে পারে? শুনানিতে তাদেরকেই ডাকা হবে যাদের ধরুন 2025-এ নাম আছে কিন্তু 2002-এর নাম নেই, এমনকি তাদের দাদু ঠাকুমা বাবা মা তাদেরও নাম নেই 2002-এ, তখন তাকে ডাকা হবে খসড়ায় শুনানিতে। আপনি গিয়ে আপনার কাছ থেকে যে ডকুমেন্টস চাওয়া হবে আপনি সেটা দেখাবেন এবং সিদ্ধান্ত নেবে নির্বাচন কমিশন। আর সবথেকে বড় বিষয় শুভজিৎ, যে কাদের নামটা বাদ যাবে এই চিন্তাটা অনেকের মাথায়, যে আমার নাম থাকছে কিনা। সেক্ষেত্রে মৃত ভোটার, তাদের নাম তো অবশ্যই বাদ যাবে। ডাবল এন্ট্রি যাদের, তাদের নামটাও বাদ যাবে। এবং যাদের ঠিকানায় গিয়ে বিএলও খুঁজে পাননি তাদের নামটাও কিন্তু ভোটার তালিকা থেকে বাদ চলে যাবে। এবং এক্ষেত্রে সব থেকে গুরুত্বপূর্ণ বিষয়, যাদের নাম থাকছে না তারা ঠিক কি করবেন, অর্থাৎ যারা বুঝতে পারছেন না এই মুহূর্তে, সেই বিষয়টা আপনাদের সামনে খুব সহজভাবে বোঝানোর জন্য আমি আরো একবার সিজারের কাছে চলে যাবো। সিজার, অনেকগুলো তথ্য এই মুহূর্তে আমি আর শুভজিৎ দেখাচ্ছিলাম, তুমিও কিছুক্ষণ আগে বিশ্লেষণ করছিলে, কিন্তু সব থেকে বড় প্রশ্ন, যাদের নাম তালিকায় থাকছে না তারা কি করবে, তাদের কি এর পরের স্টেপটা তাদের ক্ষেত্রে কি হবে? দেখো, যেটা তোমায় বললাম যে এক হচ্ছে ভুয়ো ভোটার হলে স্বভাবতই সেই ব্যক্তির উপস্থিতি নেই, কারণ এরকমও বেশ কিছু উদাহরণ দেখা গিয়েছে। কিছুদিন আগেই আমরা দেখেছিলাম যে রাজারহাট গোপালপুর, রাজারহাট নিউ টাউন এলাকায় পোস্টাল সিস্টেমের মাধ্যমে যখন তাদের ভোটার আই কার্ড পাঠানো হয়েছিল, সেই ভোটার আই কার্ড পার্টিকুলার সেই ঠিকানায় গিয়ে তাদেরকে পাওয়া যায়নি। অর্থাৎ এখানে একটা ভুয়ো ভোটারের সম্ভাবনা রয়েছে, তাদের নাম তোলার কোনো প্রশ্নই নেই। কিন্তু যেটা একদম বৈধ ভোটার, যিনি হয়তো কোনো কর্মসূত্রে বা কোনোভাবে তিনি বাইরে রয়েছেন, বিএলও 3 বার গিয়েও তাকে পায়নি, কিন্তু তার নাম থাকা উচিত, তিনি কিন্তু অবশ্যই তার নাম ওঠার যথেষ্ট সুযোগ রয়েছে। তিনি ইআরওর সঙ্গে যোগাযোগ করতে পারবেন, তিনি বিএলওর মাধ্যমে ইআরওর সঙ্গে যোগাযোগ করতে পারবেন, এবং সেই জায়গায় তাকে সেই কারণ দেখাতে হবে যে কোথায় তিনি ছিলেন, কেন তিনি এনুমারেশন ফর্ম নিতে পারেননি, এবং পরবর্তীকালে একটা শুনানির মাধ্যমে কিন্তু তার নাম পরবর্তীতে সংযুক্ত হওয়ার যথেষ্ট জায়গা রয়েছে এবং সেখানে নাম বাদ পড়ার সম্ভাবনা নেই। প্রাথমিকভাবে খসড়া তালিকা এনুমারেশন ফর্ম না ভরার জন্য নাম বাদ গেলেও পরবর্তীতে তার নাম তোলার জায়গা রয়েছে। এই রকম যে সম্ভাবনাগুলো রয়েছে, এবং তারপরেও যদি এই খসড়া তালিকা বেরোনোর পর উপযুক্ত তথ্য প্রমাণ যদি পেশ করে কেউ নাম ইআরওর কাছে যান, সেখানে কিন্তু তার নাম তোলার যথেষ্ট সুযোগ থাকছে। এটা স্পষ্ট করিয়ে দিয়েছিলেন সিইও, নিজে স্পষ্ট করে দিয়েছেন। এবং সেই জায়গা থেকে মূলত এই যে তালিকা, এখানে মৃত ভোটারদের একটা বড় অংশের নাম বাদ যাওয়ার সম্ভাবনা এবং ডাবল এন্ট্রি বাদ যাওয়ার সম্ভাবনা, এবং একদমই ভুয়ো ভোটার বা অনুপ্রবেশকারী যাদের আদৌ উপস্থিতি নেই, এরকমও বহু লোক আছে যাদের উপস্থিতি নেই, বা যারা কোনো ডকুমেন্টস দেখাতে পারবেন না বলে ইতিমধ্যেই দেশ ছেড়েছেন বা তার বাড়ি ছেড়েছেন, তাদের নাম বাদ যাবে। অর্থাৎ প্রাথমিক ঝাড়াই বাছাইটা কিন্তু এই খসড়া তালিকার মধ্যে দিয়ে প্রতিফলিত হবে। অর্থাৎ প্রাথমিকভাবে যে ঝাড়াই বাছাই, সেই ঝাড়াই বাছাইটার পরে তারা কি করবেন কি না করবেন, কি হবে কি না হবে, সেটা খুব স্পষ্টভাবে, খুব সহজভাবে আমাদের প্রতিনিধি সিজার বুঝিয়ে দিলেন। শুভজিৎ, আমরা আরেকবার দেখিয়ে দিই দর্শকদের এই মুহূর্তে, একেবারে প্রথম থেকে আমরা দেখাই যে কাদের নাম থাকবে, মানে কারা নিশ্চিন্তে থাকতে পারেন। আপনি যদি 2002-এর ভোটার হয়ে থাকেন, মানে ভোটার লিস্টে আপনার নাম থাকে, আপনি নিশ্চিন্তে থাকুন, খসড়ায় আপনার নাম আসবে। আপনার কাজ একটাই ছিল, এনুমারেশন ফর্মটা সাবমিট করা, আপনি করেছেন নিশ্চয়ই, নিশ্চিন্তে বসে থাকুন। শুনানিতে কাদেরকে ডাকা হবে, শেষ এসআইআর এ ম্যাপিংয়ে যদি অমিল হয়ে থাকে, আসছি আস্তে আস্তে, শেষ এসআইআর এ ম্যাপিংয়ে যদি অমিল হয় তাহলে তাদেরকে শুনানিতে ডাকা হবে। ধরুন আমি এবং মধুকল্পিতা, আমাদের দুজনের কারণেই 2002-এর ভোটার তালিকায় নাম নেই, আমাদের 2025-এর ভোটার তালিকায় নাম ছিল, কিন্তু আমরা এনুমারেশন ফর্ম জমা করেছি, সেখানে বাবার নাম দেওয়া রয়েছে, মার নাম দেওয়া রয়েছে, বাবা মা দাদু ঠাকুমা তাদের নাম কিন্তু 2002-এ ছিল। সুতরাং আমাদেরকে আর খসড়ায় ডাকা হবে না। নতুন ভোটার যারা, মানে 25-এর ভোটার যারা, সেটাও পরিষ্কার করে দেওয়া আছে। তাহলে কাদের নামটা বাদ যাবে? আচ্ছা, এই বাদ যাবে যাদের নাম, সেক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ ডাবল এন্ট্রি ভোটার যারা রয়েছে। ডাবল এন্ট্রি ভোটার মানে, অর্থাৎ অনেক ক্ষেত্রেই দেখা যায় একজন ভোটার
জায়গায়, একের বেশি জায়গায় তার নাম রয়েছে, সেক্ষেত্রে তাদের নামটা ভোটার তালিকা থেকে একেবারে কাট হয়ে যাবে। আর অবশ্যই মৃত ভোটার, তাদের জায়গা তো থাকছে না, তাদের নামটাও কিন্তু কাট হয়ে যাবে। কিন্তু এই শুনানিতে কাদের ডাক, সেক্ষেত্রে আরো একটা বিষয় রয়েছে যে এই 2002-এ নিজের নাম না থাকলে এবং তার পাশাপাশি যে ফর্মটা ফিল আপ করা হচ্ছে সেখানে যদি কোনো তথ্যের অমিল থাকে, যদি কোনো গরমিল খুঁজে পান, যদি দেখাতে না পারে, একদম একদম সেক্ষেত্রে দাঁড়িয়ে মানে রক্তের সম্পর্ক একদম বাংলা ভাষায় আমরা বলতে গেলে, সেক্ষেত্রে না থাকলে কিন্তু একটা ডাকার সম্ভাবনা থেকে যাচ্ছে। কিন্তু তারপরেও কি করতে হবে সেই বিষয়টা খুব স্পষ্ট এই মুহূর্তে, শুভজিৎ, তাই তো? একদমই। সেক্ষেত্রে আপনাকে ডাকা হবে শুনানিতে এবং সেক্ষেত্রে আপনার কাছ থেকে কিছু ডকুমেন্টস চাওয়া হবে। আপনি সেই ডকুমেন্টস দেখালে, সিজারও যে কথা বলছিল, আপনার নাম থাকার একটা সম্ভাবনা রয়ে যাচ্ছে, সেই সিদ্ধান্তটা অবশ্যই নেবে নির্বাচন কমিশন।